হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আমরা ফুড এসআই 2024 পরীক্ষার জন্য জিকে রিভিশন যেটা করছিলাম তার আজকে 12 নম্বর ক্লাস। এটা তোমাদের লাস্ট মিনিট সাজেশন ভিত্তিক একটা ক্লাস। ফুড এসআই পরীক্ষা যারা যারা দিচ্ছ সবাই এগুলো অবশ্যই দেখে যাও। এর আগের যে ক্লাসগুলো সেগুলো তোমাদের ফুড এসআই প্লেলিস্টে রয়েছে। তো আজকে আমরা আরও 50টা এমসিকিউ এবং তার সাথে সাথে আরও রিলেটেড কিছু জিকে দেখব, যেগুলো তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং আসার চান্স রয়েছে প্রচুর। ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর তোমরা ফুল লেন্থ মক টেস্টও দিতে পারো আমাদের অ্যাপে টেস্ট সিরিজ সেকশানে। 20টা মক টেস্ট উইথ সলিউশন, যেটার অ্যাপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে এবং এই টেস্টগুলোর ডাইরেক্ট লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা অ্যাপ থেকে অথবা যে যার ডেস্কটপ বা কম্পিউটার মানে ল্যাপটপ থেকেও তোমরা দিতে পারবে, তার জন্য ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নাও। আর পরিবর্তন ব্যাচ তোমাদের ক্লাস আজকে থেকে ফুল ফেজে স্টার্ট হচ্ছে। 12টা থেকে তোমাদের ক্লাস রয়েছে। তোমরা প্রথম ক্লাস থেকে যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই নম্বরে। এখানেও তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার সাথে এমসিকিউজ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ক্যাটাগরি মক টেস্ট, NA+ 500+ মক টেস্ট তোমরা এখানে প্র্যাকটিস করতে পারবে। WBP24 কুপন কোডটা ইউজ করে মাত্র 880-তে তোমরা আজকে এটাতে জয়েন করে নিতে পারো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, এখানেও তোমাদের এই স্পেশাল অফারটা আজকে রয়েছে, যেখানে তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ টেস্ট, কনভেনশনাল রাইটিং ফর মেন। তো এগুলোর জন্য তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নাও। আর আমাদের ডেসক্রিপশন বক্স, যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে তোমরা যেটা পাও সেখানে তোমাদের সব লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে এটা জয়েন করে তারপর অ্যাপে গিয়ে পড়াশোনা করতে পারো। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশনে আমাদেরকে জানাও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে আমাদের সাথে কথা বলতে পারো। প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন? মহারাষ্ট্রের সক্রেটিস নামে পরিচিত ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে। বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক। মহাদেব গোবিন্দ রানাডের প্রচেষ্টায় গোপাল, লোকমান্য বালগঙ্গাধর তিলক আর গণেশ আগারকার পুনাতে 1884 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। মহাত্মা গান্ধীর গুরু গোপাল কৃষ্ণ গোখলে মহাদেব গোবিন্দ রানাডেকে গুরু বলে মানতেন। আর মহাদেব গোবিন্দর উদ্যোগে পুনায় একটা বালিকা বিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছিল। রানাডে 1870 খ্রিস্টাব্দে পুনাতে সার্বজনিক সভাও স্থাপন করেছিলেন। এগুলোও তোমরা পাশাপাশি মনে রাখবে। নেক্সট, কে বলেছিলেন আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি? আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি এটা বলেছিলেন লর্ড কার্জন। 1905 সালে লর্ড কার্জনের আমলেই কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। অবিভক্ত বেঙ্গল প্রেসিডেন্সির বিভাজনের ঘোষণা দিয়েছিলেন ইনি। ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি? খুব ভালো একটা প্রশ্ন, একটু কনসেপচুয়াল প্রশ্ন। এটার প্রত্যক্ষ কারণ হচ্ছে বঙ্গভঙ্গ। যারা যারা ফুড এসআই এর ক্লাসে ছিলে বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ক্লাস করছো তারা অবশ্যই এগুলো দেখবে। আমি তোমাদের সাথে ক্লাসে আলোচনা করেছি। কোনটি লিবারেলদের মুখপত্র ছিল? লিবারেলদের মুখপত্র কোনটা হয়ে যাবে? লিডার। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত। এবং আমরা যদি দেখি ইনি 1917 সালে অ্যানি বেসান্ত কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এই অধিবেশনে কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়। আর এই বছর মহাত্মা গান্ধী চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। আর্য সমাজ বিরুদ্ধে ছিল, ড্যাশের বিরুদ্ধে ছিল আর কি। আর্য সমাজ কিসের বিরুদ্ধে ছিল? আর্য সমাজ ছিল ধর্মানুষ্ঠান এবং মূর্তি পূজার বিরুদ্ধে। মূর্তির পূজা, পশু বলি, শ্রাদ্ধানুষ্ঠান, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ, তীর্থযাত্রা, মন্দিরে দেওয়া নৈবেদ্য এবং যোগ্যতার পরিবর্তে জন্মের ভিত্তিতে বর্ণ নির্ধারণ ইত্যাদির বিরোধিতা করেছিল। অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লালা হংসরাজ। অ্যাংলো বৈদিক কলেজ বা স্কুলগুলি দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল নামেও কিন্তু পরিচিত। দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলগুলো 1886 সালে লাহোরে মহাত্মা হংসরাজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। DAV এর অধীনে 900টি স্কুল, 75টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। লালা হংসরাজ এই DAV আন্দোলনের জনক হিসাবে পরিচিত। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন।
কেশবচন্দ্র সেন 1881 সালে নববিধান প্রতিষ্ঠা করেন। কেশবচন্দ্র সেন ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন দার্শনিক এবং সমাজ সংস্কারক। ইনি সনাতন হিন্দু ধর্মের সঙ্গে খ্রিস্ট ধর্মের মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তারপরে দেখো কে লিখেছিলেন দ্য স্পিরিট অফ ইসলাম। দ্য স্পিরিট অফ ইসলাম এটা লিখেছিলেন সৈয়দ আমির আলী। ইনি ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। সৈয়দ আমির আলী ভারতীয় মুসলমানদের সেই প্রজন্মের অন্তর্গত যারা তাদের বিশ্বাস ইসলামকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এমন এক সময়ে যখন মুঘল সাম্রাজ্য 1857 সালে সম্প্রতি পতন হয়েছিল, মানে তখন যখন পতন হয়েছিল ফাইনালি, এবং মুসলমানরা সাধারণত ব্রিটিশ শাসকদের পক্ষে ছিল না। কোন সংবাদপত্র প্রথম বয়কটের কথা ঘোষণা করেছিল? প্রথম বয়কটের কথা ঘোষণা করেছিল সঞ্জীবনী। সঞ্জীবনী প্রথম সংবাদপত্র, যেটি 6 জুলাই 1905 তারিখে বয়কট ঘোষণা করেছিল। কৃষ্ণকুমার মিত্র এই সংবাদপত্রটি চালু করেছিলেন। হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠনের সুযোগ দেওয়া হয় কোন আইনে? মরলে মিন্টো সংস্কার আইনে। গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা? বিনায়ক দামোদর সাভারকার দ্বারা। বিনায়ক দামোদর সাভারকার 1904 সালে নাসিকে অভিনব ভারত প্রতিষ্ঠিত করেছিলেন। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন দাস। ঢাকা অনুশীলন সমিতি 1905 সালের নভেম্বর মাসে অনুশীলন সমিতির একটি শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়। পুলিন বিহারী দাসের নেতৃত্বের সূচনা হয়। আর পুলিন দাস 1913 সালে বরিশাল ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং এরপর এই সমিতির অগ্রগতি থেমে যায়। মরলে মিন্টো সংস্কার আইন কত সালে ঘোষিত হয়? মরলে মিন্টো সংস্কার আইন ঘোষিত হয়েছিল 1909 সালে। 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1909 ভারত সচিব ছিলেন তখন লর্ড মরলে আর ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। এই আইনেই এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবার পৃথক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়। লর্ড মিন্টো এই ব্যবস্থার প্রবর্তন করায় তাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক নামেও কিন্তু অভিহিত করা হয়। তাহলে সাম্প্রদায়িক নির্বাচনের জনক আমরা কাকে বলবো? লর্ড মিন্টোকে। এই আইনের দ্বারাই গভর্নর বা ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটি বা কাউন্সিলগুলিতে ভারতীয়রা অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটির প্রথম ভারতীয় সদস্যরূপে যোগদান করেন। নেক্সট, জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 সালে। 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত উভয় পক্ষের যৌথ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নার মধ্যে 1916 সালের লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলস্বরূপ মুসলিম লীগের নেতারা ভারতীয় স্বাধীনতার দাবিতে কংগ্রেস আন্দোলনে যোগ দিতে সম্মত হন। ব্রিটিশদের কাছে উভয় পক্ষের দ্বারা উপস্থাপিত কিছু সাধারণ দাবি রাখা হয়, যেগুলো হচ্ছে কাউন্সিলে নির্বাচিত আসন সংখ্যা বাড়াতে হবে, প্রদেশে সংখ্যালঘুদের আসন সংরক্ষণ করতে হবে, সব প্রদেশকে স্বায়ত্তশাসন দিতে হবে, আর বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে। তারপরে 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন? 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা ছিলেন লন্ডনের ইন্ডিয়া হাউসের একজন সদস্য। 1909 সালের 1 জুলাই মদনলাল ধিংরা ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অ্যাট হোমে যোগদান। অনুষ্ঠানটা শেষে অতিথিরা চলে যাওয়ার সময় ধিংরা এই অফিসের একজন কর্মকর্তা স্যার কার্জন উইলিকে খুব কাছ থেকে গুলি করেন। তার গুলি ডাক্তার লালকাকা নামক একজন পার্সি ডাক্তারকেও আঘাত করে, তিনিও নিহত হন। 1907 সালের কংগ্রেস অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? বয়কট নিয়ে। 1907 সালের কংগ্রেস অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে প্রধান পার্থক্য ছিল বয়কট সংক্রান্ত। চরমপন্থীরা স্বদেশী আর বয়কট আন্দোলনকে বাংলা থেকে দেশের বাকি অংশে প্রসারিত করতে চেয়েছিল। নরমপন্থীরা আন্দোলনকে বাংলাতেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল। লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ। ব্রিটিশ ভারতে দিল্লি রাজধানী হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ।
1911 সালের 12ই ডিসেম্বর দিল্লি দরবারের সময় ব্রিটেনের তৎকালীন শাসক সম্রাট পঞ্চম জর্জ রানী মেরির সাথে ঘোষণা করেছিলেন যে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। তখন ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। কে বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত ছিলেন। ইনি যুগান্তর পার্টির প্রধান নেতা ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে কলকাতায় জার্মানির যুবরাজের সাথে সাক্ষাতের সময় অস্ত্রশস্ত্র সরবরাহের দায়িত্ব পান ইনি। জার্মানি থেকে মাভেরিক এবং আরও দুটি অস্ত্রবোঝাই জাহাজ আসছিল সুন্দরবনের রায়মঙ্গল এবং উড়িষ্যার বালেশ্বরে। শেষ পর্যন্ত সেটা পৌঁছয়নি। ব্রিটিশ সরকার এ বিষয়ে আগেই খোঁজ পেয়ে যায়। 1915 সালে তখন বুড়িবালাম নদীর তীরে সংঘর্ষ হয় ব্রিটিশ সরকার আর বাঘা যতীন আর তার অনুগামীদের মধ্যে। বাঘা যতীন যুদ্ধে আহত হন এবং 1915 সালে 10ই সেপ্টেম্বর মারা যান। নেক্সট, হোম রুল লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হোম রুল লীগের প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত। প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি বেসান্ত। 1916 সালের 28 এপ্রিল মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। ইনি সারা ভারতে 200টিরও বেশি শাখা খুলেছিলেন। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বারীন্দ্র কুমার ঘোষ বাংলা পত্রিকা যুগান্তরের প্রতিষ্ঠাতা। এটি 1906 সালে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর অবিনাশ ভট্টাচার্য আর ভূপেন্দ্রনাথ দত্ত এই পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ছিলেন। এটা অনুশীলন সমিতির প্রচারের অঙ্গ হিসাবে কাজ করেছিল। কে ব্রিটিশ ভারতে সারদা সদন নামে ভারতীয় বিধবাদের জন্য একটা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন? পণ্ডিতা রামাবাই। পণ্ডিতা রামাবাই 1889 সালের 11ই মার্চ মুম্বাইতে সারদা সদন নামক একটা ভারতীয় বিধবাদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি বিশেষত তরুণ বিধবা মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল। পণ্ডিতা রমাবাই সরস্বতী ছিলেন প্রথম মহিলা যিনি সংস্কৃতে জ্ঞানের জন্য পণ্ডিতা উপাধিতে ভূষিত হন। নেক্সট, বাংলার নবজাগরণ ছিল। বাংলার নবজাগরণ কি ছিল? কলকাতা কেন্দ্রিক। নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ছিল? বঙ্গভঙ্গের তাৎক্ষণিক ফল ছিল স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ আর স্বদেশী আন্দোলন, দেখো, রাজকীয় ঘোষণার মাধ্যমে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন 1905 সালে, আগেই বলেছি তোমাদের, 1905 সালে বঙ্গভঙ্গর ঘোষণা করেন এবং সেই বছর 16ই অক্টোবর বাংলাকে বিভক্ত করে বাংলা আর আসাম পূর্ববঙ্গ নামক দুইটি প্রদেশ গঠন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় আমার সোনার বাংলা এই গানটি রচনা করেন। পরবর্তীকালে 1971 সালে স্বাধীনতা পাওয়ার পর এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। 1905 সালে 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু আর মুসলিমদের ঐক্যের জন্য রাখি বন্ধন উৎসব আয়োজন করেন। 1905 সালের 7ই আগস্ট কলকাতায় টাউন হলে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের ঘোষণা করা হয় এবং বয়কটের প্রস্তাব গৃহীত হয়। 1905 সালে গোপালকৃষ্ণ গোখলের সভাপতিত্বে ভারতের জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশনে কার্জনের বঙ্গভঙ্গের প্রতিক্রিয়াশীল নীতির তীব্র নিন্দা করা হয় এবং বঙ্গভঙ্গ রদ আর বাংলায় স্বদেশী আন্দোলনকে সমর্থন করা হয়। 1906 সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জাতীয়তাবাদী নেতারা দাদাভাই নওরোজিকে স্বরাজ ঘোষণা করতে বাধ্য করেন, যেটা নরমপন্থীদের চাহিদা ছিল না। তার ঠিক পরের বছর 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কিছু নেতারা কংগ্রেসের পদ্ধতিতে বিরক্ত হয়ে লড়াই আর বিদেশি দ্রব্যের বর্জনের পথ বেছে নেয়। এরা চরমপন্থী নামে পরিচিত। এই বয়কটের মাধ্যমে বিদেশি দ্রব্য ছাড়াও সরকারি বিদ্যালয়, কলেজ, সরকারি চাকুরি, আদালত, বিধান পরিষদ, মিউনিসিপ্যালিটি এবং সরকারি খেতাব বর্জন করা হয়েছিল। ব্রিটিশ সরকার বন্দে মাতরম ধ্বনি নিষিদ্ধ করে এবং বিভিন্ন সভা আর প্রেসের স্বাধীনতাকে হরণ করে। এই সময় স্বদেশী ভাষায় শিক্ষা প্রদানের উপর জোর দেওয়া হয়েছিল। 1906 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল, বর্তমানে এটার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। 1906 সালের 15ই আগস্ট সতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং অন্যান্য ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ববৃন্দ মিলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা করেছিলেন। এর অধীনে কলকাতায় ন্যাশনাল কলেজ স্থাপন করা হয় এবং শ্রী অরবিন্দ ঘোষ হন এর প্রিন্সিপাল। শেষ পর্যন্ত গণ আন্দোলন, জনগণের চাপ এবং বৈপ্লবিক কার্যকলাপে ভয় পেয়ে লর্ড হার্ডিঞ্জ 1911 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিলেন। এরপর 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট, গদর পার্টির প্রতিষ্ঠাতাকে।
গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। আমেরিকা যুক্তরাষ্ট্রের শিখ এবং হিন্দু পাঞ্জাবিরা 1900 দশকের গোড়ার দিকে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য গদর আন্দোলন শুরু করেন। 1913 সালের 15ই জুলাই লালা হরদয়াল আমেরিকা যুক্তরাষ্ট্রে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ঔপনিবেশিক শক্তি থেকে মুক্তি এবং ভারতীয় উপমহাদেশে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। 1916 খ্রিস্টাব্দে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন? তিলক হোম রুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন বেলগাঁওতে। 1916 সালে বেলগাঁওয়ে বাল গঙ্গাধর তিলক তার হোম রুল লীগ গঠন করেছিলেন। তিলক কর্তৃক গঠিত হোম রুল লীগের সদর দপ্তর ছিল পুনেতে। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য বলা হয়, এটাও মনে রাখবে। আর তিনি আখাড়া, লাঠি ক্লাব এবং গোহত্যা বিরোধী সোসাইটি শুরু করেছিলেন, যাতে তিনি জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন। ইনি ইংরাজিতে দ্য মারাঠা এবং মারাঠিতে কেশরী পত্রিকা শুরু করেন। 1890 সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের চরমপন্থীর লালবাল পাল গোষ্ঠীর মধ্যে ইনি ছিলেন একজন। আর ভ্যালেন্টাইন সিরাল ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান আর্নেস্ট বলে বর্ণনা করেছেন। 1920 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে ইনি স্বরাজের দাবি করেন। তার বিখ্যাত বই গীতা রহস্য এবং দি আর্টিক হোম ইন দ্য বেদাস। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটা কার? এই উক্তিটা বাল গঙ্গাধর তিলকের। বাল গঙ্গাধর তিলক 1916 সালে স্লোগান দেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন? অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন প্রমথনাথ মিত্র। ইনি তৎকালীন ভারতের একজন বিখ্যাত ব্যারিস্টার এবং সশস্ত্র বিপ্লবী ছিলেন। 1902 সালের 24শে মার্চ বারীন্দ্র কুমার ঘোষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি এবং প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি চালু করেন। এর নেতৃত্বে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারীন্দ্র কুমার ঘোষ। এর দুটি অংশ ছিল, ঢাকা কেন্দ্রিক ঢাকা অনুশীলন সমিতি এবং কলকাতা কেন্দ্রিক যুগান্তর দল। বঙ্গবিভাগ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল? বঙ্গবিভাগ কার্যকরী হওয়ার তারিখটা ছিল 16ই অক্টোবর 1905। কে হোমরুল আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলেন না? এর মধ্যে মৌলানা আজাদ হোমরুল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না। বাদবাকি এম এ জিন্নাহ, বিজি তিলক, অ্যানি বেসান্ট তিনজনেই ছিলেন। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন? মাদাম কামা। বন্দে মাতরম পত্রিকা প্যারিস ইন্ডিয়ান সোসাইটির তত্ত্বাবধানে প্যারিসে ম্যাডাম ভিকাজি কামা 1909 সালে শুরু করেছিলেন। ম্যাডাম ভিকাজি কামা 1907 সালে স্টুটগার্ডে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে গিয়েছিলেন। কামা স্টুটগার্ডে প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং কেন্দ্রে ভারতীয় তিরঙ্গা পতাকা সবুজ হলুদ লাল উত্তোলন করেন, যার উপর বন্দে মাতরম লেখা ছিল। সেই প্রথম ভারতের বাইরে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। ভারতের বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন কে? বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন মাদাম কামা। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বিজি তিলক। বাল গঙ্গাধর তিলক গণেশ উৎসব এবং রায়গুরুদুর্গের শিবাজি উৎসব শুরু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট। স্বদেশীকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন কে? অশ্বিনী কুমার দত্ত। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? চিত্তরঞ্জন দাস। অরবিন্দ ঘোষ একজন জাতীয়তাবাদী দার্শনিক, যোগী, গুরু এবং কবি ছিলেন। 1910 সালে চলে যান পন্ডিচেরিতে এবং দার্শনিক আর আধ্যাত্মিক চিন্তা এবং সাহিত্যে মনোনিবেশ করেন। ইনি দ্য প্রফেট অফ ন্যাশনালিজম নামে পরিচিত। চিত্তরঞ্জন দাস তাকে পোয়েট অফ প্যাট্রিয়টিজম বলে অভিহিত করেছিলেন। অরবিন্দ ঘোষ 1908-এ মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন। সাবিত্রী, দ্য লাইফ ডিভাইন আর বন্দে মাতরম, যেটা 1906 সালে, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য উপন্যাস। 1905 সালে তিনি ভবানী মন্দির নামের একটা রাজনৈতিক পুস্তিকা রচনা করেন। তিনি নরমপন্থীদের সমালোচনা করে নিউ ল্যাম্পস ফর ওল্ড বইটা লিখেছিলেন। ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? প্রথম এটা হয়েছিল তোমার বাংলাতে। মাহারাথা পত্রিকা প্রকাশ করেছিলেন কে? মাহারাট্টা এটা প্রকাশ করেছিলেন বিজি তিলক। ইংরাজিতে দি মারাঠা পত্রিকা শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। বারাণসী সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত, বারাণসী সেন্ট্রাল হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা। ইনি 1898 সালে বারাণসীতে সেন্ট্রাল হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? কর দেব না অভিযান করেছিলেন 1896 খ্রিস্টাব্দে।
1896 থেকে 97 এই সময়কালে ইনি মহারাষ্ট্রে একটি নো ট্যাক্স অভিযান শুরু করেছিলেন। ইনি মহারাষ্ট্রের দুর্ভিক্ষ পীড়িত কৃষকদের তাদের ফসল না হওয়ার জমি রাজস্ব পরিশোধ বন্ধ করতে বলেছিলেন। তৎকালীন প্রশাসন তাকে 1897 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঘৃণা আর অসন্তোষ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করেছিল। তার কাজের জন্য ব্রিটিশ সরকার তাকে ক্ষমা চাইতে বলেন এবং তিনি ক্ষমা চাইতে অস্বীকার করলে তাকে 18 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নেক্সট, উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গ সম্পর্কে লর্ড কার্জন বলেছিলেন যে বঙ্গভঙ্গ একটি স্থায়ী ঘটনা, এর কোনো নড়চড় হবে না। পার্টিশন অফ বেঙ্গল ইজ আ সেটেলড ফ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ সেটেলড ক্যান নট বি আনসেটেলড। তখন সুরেন্দ্রনাথ কার্জনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আমি এই স্থায়ী ঘটনা অস্থায়ী করে দেব। উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড। নেক্সট, ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? নাগপুর অধিবেশন 1920-তে। 1920 সালের নাগপুর অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। 24শে সেপ্টেম্বর 1932 সালে পুনের ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? বেলগাঁওয়ে। বেলগাঁও অধিবেশন 1924-এ সভাপতি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এটাতেই একমাত্র সভাপতি হয়েছিলেন আমাদের গান্ধীজি, শুধুমাত্র এই অধিবেশনেই। কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন ইনি। এর লক্ষ্য ছিল দেশীয় পণ্যের ব্যবহারকে উন্নীত করা এবং বিদেশি পণ্য বর্জন করা। নিম্নলিখিত কে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগীর ভূমিকা পালন করেছিলেন? রাধাকান্ত দেব। তো এগুলোই ছিল আজকের প্রশ্ন। নেক্সট আরও তোমাদের কোয়েশ্চেন্স এরকম ডিসকাস করা হবে। যারা যারা এটা প্রথম থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন টপিক দরকার, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে। আর টেস্ট সিরিজ সংক্রান্ত কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করো অথবা আমাদের অ্যাপের হেল্প চ্যাট সেকশনে জানাও। এটার লিঙ্কও তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে গিয়ে ডাইরেক্ট লিঙ্কগুলো থেকে এখানে জয়েন করে নিতে পারো। আর পরিবর্তন ব্যাচে তোমাদের আজকে পর্যন্ত এই অফারটা রয়েছে, WBP24 ইউজ করে তোমরা মাত্র 880-তে এটাতে জয়েন করে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।